প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। তো সামনে তোমাদের যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা, তো তোমরা একটু টেনশনে আছো হয়তো, কিন্তু এটা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা নয়। তো তোমরা অনেক পরীক্ষা দিয়েছো, তো টেনশনের কিছু নাই। তো আমি আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে একটু কথা বলতে এসেছি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সবচেয়ে আনন্দদায়ক যে বিষয়, তা হচ্ছে গণিত। তো এই গণিত বিষয়ের সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষা কেন্দ্রিক আমরা আজকে আলোচনা করব। সেই পরীক্ষার মধ্যে আমরা টোটাল যে দুটো ভাগ আছে পরীক্ষার, গণিত পরীক্ষার, যে এ বিভাগ আর হচ্ছে বি বিভাগ। তো সেটার ভিতরে পাঁচটি অধ্যায় আছে প্রথম পত্রের মধ্যে। তো আমরা সেই 5টি অধ্যায় প্রথম আওয়ার্ডে আমরা বলবো, এবং পরের 5টি অধ্যায়কে আমরা দ্বিতীয় আওয়ার্ডে বলবো। তো তোমরা প্রথমে যে চ্যাপ্টারটি প্রথমেই করেছো জীবনে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। আমরা এটা দিয়েই শুরু করতে চাই। তো নিশ্চয়ই তোমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টকে অনেক আকর্ষণীয় বিষয় মনে করো, এবং এখান থেকে যেহেতু প্রশ্ন আসে, তো এইটা দিয়ে আমরা প্রথমে স্টার্ট করি। ওকে, আচ্ছা, ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এইটা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে পৃথিবীতে। যেমন আমরা কোনো একটা জিনিস কেন পড়বো, সেটা যদি একবার চিন্তা করি যে কেন পড়বো, ম্যাট্রিক্স কেন শিখবো, তো গণিত কেন শিখবো, যে আমাদের ছোটোবেলায় অনেক সময় মনে হয়েছে যে গণিত শিখে লাভ কী। তো ম্যাট্রিক্সের কথা আমরা প্রথমে বলতে চাই যে ম্যাট্রিক্স অনেক হিসাব নিকাশের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা ইউজ হয়, এবং পৃথিবীর বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় যে প্রোগ্রাম ম্যাথ ল্যাব, যেটা নাম শুনেছো তোমরা, সেটা ম্যাট্রিক্স দিয়ে বানানো। তো যাই হোক, ম্যাট্রিক্স অনেক আকর্ষণীয়, এটা এতদিন বুঝেছো, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় যেহেতু ম্যাট্রিক্স থেকে এক সেট কোশ্চেন ম্যাট্রিক্স থেকে আসেই, তো সেই কারণে কোন কোন জায়গা থেকে এটা আসে সেইটা নিয়ে আমরা প্রথমে বলি। তো ম্যাট্রিক্সকে অ্যান্সার করার সময় আমাদেরকে ম্যাট্রিক্সের চিহ্ন সম্বন্ধে সবসময় আইডিয়া থাকতে হয়, আর ম্যাট্রিক্সকে অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করতে হয়। ওয়ান টু থ্রি ফোর, এবং একটি আমি 2x2 অর্ডারের একটি ম্যাট্রিক্স লিখলাম। তো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স যেটাই লেখো না কেন, এই সিম্বলটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তো সিম্বলটাকে আরও বিভিন্নভাবে দেওয়া যায়, এইভাবে দেওয়া যায়, এবং ডাবল বার হিসাবেই ব্যবহার করা যায়। এই তিনটা সাইনের যে কোনো একটা যদি আমরা না দিই, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। তো এই সাইন খুবই ইম্পর্টেন্ট। যেমন এই ম্যাট্রিক্স লিখতে যেয়ে আমরা অনেক সময় তাড়াহুড়া করে এরকম দাগ দিয়ে ফেলি। এই দাগ দিলেই আমার অনেক কষ্টের যে অঙ্কটা অনেক কষ্ট করে করলাম, সেটা পুরোটা জিরো হয়ে যাবে। এই ভুলটা যেন আমরা না করি। তো এখন আসি, ম্যাট্রিক্স থেকে কোন ধরনের কোশ্চেন সবসময় বেশি আসে। সেইটা হলো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন 1 নাম্বার, এবং ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এটা হচ্ছে সব থেকে কমন কোশ্চেন, যেটা গতবার ইন্টারমিডিয়েট পরীক্ষা আসছে এবং এবারও আসবে বলে ধারণা। আমরা যত কোশ্চেন সারা বাংলাদেশে দেখলাম, প্রায় ম্যাক্সিমাম কলেজের প্রশ্নতেই, মানে নির্বাচনী পরীক্ষার প্রশ্নতে ইনভার্স ম্যাট্রিক্স এসেছে। তো ইনভার্স ম্যাট্রিক্স করার সময় ছাত্ররা সবাই পারে, শিক্ষার্থীরা, কিন্তু যে জায়গাটাতে ভুল করে সেইটা আমরা শুধু ঠিক করতে চাই। আজকে তো পুরা সব কিছু আলোচনা করা সম্ভব না, কিন্তু ভুলটা কোথায় হয় সেইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের যে অঙ্কটা করলাম সেটা আর কাটা যাওয়ার প্রবাবিলিটি জিরো হয়ে যায়। যেমন এর পরবর্তী কোশ্চেনের মধ্যে যেটা আছে, যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলেই আমাদেরকে যেটা লাগে সেটা হলো কোফ্যাক্টর। এখন যেখানে ভুল হয় স্টুডেন্টদের, সেটা হলো কোফ্যাক্টরটা কার হয়, কিসের হয়, এবং সেটা আমরা ভুল করে মাঝে মাঝে ম্যাট্রিক্সের বলে ফেলি, কিন্তু কোফ্যাক্টর কিন্তু আসলে ম্যাট্রিক্সের নয়, কোফ্যাক্টর হচ্ছে ডিটারমিনেন্টের। তো যখন এরকম করে ম্যাট্রিক্স দেওয়া থাকে, আমি বোঝানোর জন্য ছোট একটি এক্সাম্পল নিলাম যাতে সবার সুবিধা হয়। তো প্রথমে আমরা বলি এ এর
সহগুণকগুলো নিম্নরূপ। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভুল হয়ে গেল, কারণ এ হচ্ছে ম্যাট্রিক্স আর সহগুণক হয় হচ্ছে ডিটারমিনেটের। তাই আমরা এখানে এরকম একটি দাগ দিব। অর এই দাগ দিতে যদি না চাই তাহলে আর একটা সিস্টেম আছে, det.a, এইটা লিখে দিব। এই ভুলটা আমরা রেগুলার দেখি ছাত্রদের, কারণ আমরা জানি যে ছাত্ররা ইন্টারমিডিয়েট ওঠার পর প্রথমেই ম্যাট্রিক্স করে এবং তারা এখান থেকে অ্যান্সার করতে চায়। তারা জানে যে একবার পড়লে এই ম্যাট্রিক্সটা হয়ে যায়, আর সেই ভুলটা এখানে সবচেয়ে বেশি ভুল হয় ম্যাট্রিক্সেই। তো সেই ভুলটা যাতে না হয়, তো প্রথম যে ঘটনাটা ঘটলো এইটা আমরা আর ভুল যাতে না করি এইভাবে লিখতে হবে। এরপর একটি সিম্বল আছে যে কোনো ডায়লগ না দিয়ে ডাইরেক্ট সিম্বল ইউজ করা যায়, যেখানে ভুলের কোনো প্রবাবিলিটি নাই। সেটা হলো যে নামটা দেওয়া থাকবে ম্যাট্রিক্সের, তার নিচে যদি আমি এরকম 1 2 দেই, তখন বোঝা যাবে এই ম্যাট্রিক্সের 1 2 পজিশনের সহগুণক। যেমন সহগুণক কী জিনিস, রো কলাম 1 2, 1 1 নম্বর রো এবং 2 নম্বর কলাম এইটা। তখন এই বরাবর এটা বাদ যাবে, বাদ যাওয়ার পর থাকবে কি 3। কিন্তু 1 2 এর যোগফল যদি বিজোড় হয় তাহলে সামনে মাইনাস চিহ্ন আসবে, আর যদি জোড় হয় তাহলে প্লাস চিহ্ন আসবে। তাহলে 1 2 যেহেতু বিজোড় তাই সামনে হবে মাইনাস। তো আমাদের ভুলের যে জায়গাটা থাকে এইখানে এইভাবে আসলো। এরকম করে আমি যদি সবগুলো বের করি 1 1, তখন আসবে হচ্ছে এই বরাবর রো কলাম বাদ, থাকবে হচ্ছে 4। এরপরে যদি আমি বের করি 2 1, এইটা এবং এইটা বাদ 2 এবং 1, তখন থাকে -2। এরপরে 2 2, তখন যেটা আসবে 1। তো আমরা দেখলাম 2 আর 1 এর যোগফল বিজোড়, তাই এটা মাইনাস, আর 1 আর 2 যোগফল বিজোড়, তাই এটা মাইনাস। আমি একটা ছোট্ট উদাহরণ নিয়েছি যাতে বোঝা যায়, বড়টাও একই রকম হবে। তখন এরপরে যে ভুলটা আমরা করি, এই কোফ্যাক্টর এবং সহগুণক দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি করি, সেইটা যে ম্যাট্রিক্স এই কথা আমরা ভুলে যাই। তখন আমরা এইখানে এরকম নির্ণায়কের মতো দাগ দিয়ে দিই। এই ভুলটা হইলেও কাটা যাবে। তো আমরা সবাই যেন এই ভুলটা না করি। এটার নাম হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, দ্যাট ইজ সহগুণক ম্যাট্রিক্স। তখন আমরা একে এইভাবে ম্যাট্রিক্সের সাইন দিব, আর লেখার সময় একই স্টাইলে লিখব 1 1 4 1 2 -3 2 1 -2 2 2 1। এরপর এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যখন আমরা ট্রান্সপোজ করি তখন তার নাম হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো দ্যাট ইজ দেয়ার ফর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, দ্যাট মিন্স কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তার উপরে একটা টি, দ্যাট মিন্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স। -4 -2 -3 1 এর উপর একটা টি। ট্রান্সপোজ, দ্যাট মিন্স রো চেঞ্জ ইন্টু কলাম অ্যান্ড কলাম চেঞ্জ ইন্টু রো। 4 -3 -2 1, 1 নম্বর রো 1 নম্বর কলাম, 2 নম্বর রো 2 নম্বর কলাম, দ্যাট ইজ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আমরা একদম ফাইনাল জায়গায় চলে এসেছি, ইনভার্স ম্যাট্রিক্স, যেটা সবসময় পরীক্ষায় আসে সেটা আমরা লিখব। ইনভার্স ম্যাট্রিক্স, দ্যাট মিন্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যখন আমরা ডিটারমিনেট দিয়ে ডিভাইড করি তখন ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায়। তো আমি যে ম্যাট্রিক্সটা তুলেছিলাম তার ডিটারমিনেটটা আমার জানা দরকার, যেহেতু ছোট অঙ্ক তাই আমি প্রথমে লিখিনি ডিটারমিনেট এ, যেখানে ছিল 1 2 3 4, এর ডিটারমিনেট এটা হবে 1 3 2 4, এইদিকে মাল্টিপ্লিকেশন 4 - 6 - 2। তো আর একটা কথা বলে নেই যে ডিটারমিনেট যদি 0 হয়ে যায়
তাহলে ইনভার্স ম্যাট্রিক্স নট এক্সিস্ট, মানে ডাজ নট এক্সিস্ট, ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে না। তো যেহেতু এইখানে ডিটারমিনেন্ট 0 হয় নাই, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে। তো আমরা যেহেতু আজকে লাইন বাই লাইন অঙ্ক করার জন্য আমরা চেষ্টা করছি কোথায় কোথায় ভুল হয় সেটা জানার জন্য তোমাদেরকে সাহায্য করছি। তো সেই ভুলটা জানার জন্য আমরা একদম স্টেপ বাই স্টেপ যাচ্ছি না, কোথায় কোথায় ভুল হয়। এরপর ডিটারমিনেন্ট এ এর ভ্যালুটা আমি লিখবো -2, আর অ্যাডজয়েন্টের ভ্যালুটা তো এখানে বের করা আছে 4 -3 -2 1। এখন আমরা ইচ্ছা করলে এই -1/2 এইটা ভিতরে মাল্টিপ্লাই করে দিতে পারি, আদারওয়াইজ এরকমও রাখতে পারি, এরকমও অ্যান্সার দেওয়া যায়, তাতেও কোনো অসুবিধা নেই। অর এটাকে আমরা ভিতরে পাঠিয়ে দিতে পারি, দ্যাট ইজ -2 1 3/2 -1/2। আর দিস ইজ দ্য ইনভার্স ম্যাট্রিক্সের কীভাবে করতে হয় তার একটি প্রসেস আমরা দেখলাম। এরপর এটা যদি আমি 3/3 অর্ডারের নেই, সেইটাও আমাদের একই সিস্টেমে করব। তো সো দ্যাট অবশ্যই স্টুডেন্টরা বুঝতে পেরেছ। এরপরে আসি আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা হচ্ছে ক্রেমারের রোল ইউজ করে কিভাবে আমরা ইকুয়েশন সলভ করতে পারি, এবং এইটাও অনেক ইম্পর্টেন্ট এবং এবার আসার মতো একটি কোশ্চেন। তো ক্রেমারের রুল ব্যবহার করে যেটা করতে হয়, সেখানে কতগুলো ইকুয়েশন দেওয়া থাকে। তো আমরা ইচ্ছা মতো অথবা একটি এক্সাম্পল আমরা বই থেকে নিতে পারি কিভাবে ক্রেমারের রুল ব্যবহার করে আমরা করি। যেটাই থাক, গিভেন দ্যাট দেয়া আছে যেহেতু এই টাইপের অঙ্ক অনেক আসে, তো এইটা কিভাবে স্টার্ট করতে হয়। তো এখানেও আমাদের কিছু সিম্বল আছে, যদি আমরা সরাসরি লিখি এখানে ডেল ইকুয়াল টু ডেল, দ্যাট মিন্স XYZ এর সহগ নিয়ে যে নির্ণায়ক সৃষ্টি হয় তাকে ডেল বলে, এবং এখানে এই ল্যাঙ্গুয়েজটা না দিয়ে সরাসরি ডেল লিখলেও কোনো প্রবলেম নেই। 2 3 5 1 2 4 -2 2 3। এখন এই ডিটারমিনেন্টকে কীভাবে ভাঙতে হয় সেটা আমরা অবশ্যই জানি, এবং আমরা এটাকে ভেঙে এর ভ্যালুটা বের করব। 2 রো কলাম ক্যান্সেল, ডাইরেক্ট যদি লিখি আমরা 6 -8, আর এই পজিশন হচ্ছে 1 2 অড, সো দ্যাট মাইনাস রো কলাম ক্যান্সেল, 3 আর 3 9 10। এরপর লাস্টেরটার পজিশন হচ্ছে প্লাস, কিন্তু সে নিজেই মাইনাস, রো কলাম ক্যান্সেল 12 10 -2 -4 +1 -4, দ্যাট ইজ -7। তো যখনই আমরা এই টাইপের প্রবলেম করব, তখন ডেলের মান যদি 0 হয়ে যায়, তাহলে এইটা সলভ করা সম্ভব না। তো তাই আমরা এটা দিয়ে টেস্ট করে দেখব যে ডেল যখন নট 0, যেহেতু ডেল নট ইকুয়াল টু 0, তাই সমাধান সম্ভব। এর পরবর্তী স্টেপ, একে একে আমরা বের করব ডেল এক্স, দেয়ারফর ডেল এক্স, দ্যাট মিন্স
এক্স এর যে সহগগুলো ছিল সেটা বাদ দিয়ে বাকিগুলো লিখতে হবে। এক্স এর যে কলামটা ছিল সেইটা ফিল আপ করবো আমরা, ডান দিকের যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্ট ইউজ করে আমরা সেটা ফিল আপ করবো। ডান দিকে কনস্ট্যান্ট ছিল 10, টেন 1 4, আর এইদিকে ছিল 1 2 4 -2 2 3। তো ডেল এক্স এর মানটা আমরা এখন বের করব। ভ্যালু বের করার সিস্টেম আমাদের সব সেম, একই রকম ভাবে ডেল এক্সটা বের করে 10 রো কলাম ক্যান্সেল, 6 -8 এর পজিশন -1 রো কলাম ক্যান্সেল, 3 -8 -2 4 -8 -20 +5 +8 -7। তো আমরা দেখলাম ডেল এক্স এর মান আসলো -7। একইভাবে আমরা ডেল ওয়াই ডেল জেড বের করব এবং এগুলোর নিয়ম আমরা জানি। এরপরে দেয়ারফর দিয়ে এক্স ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল। অনেক সময় আমরা দেখি যে স্টুডেন্টরা হঠাৎ করে ডেল বাই ডেল এক্স লিখে ফেলে, তো সো দ্যাট এই ভুলটা আমাদের হবে না। ডেল এক্স দ্যাট মিনস -7 ইকুয়াল টু 1। সিমিলারলি আমরা একইভাবে ওয়াই এবং জেড বের করব। তো সাধারণত আমরা দেখলাম যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে যে অঙ্কটা সবচেয়ে বেশি বার আসে, যদিও ম্যাথমেটিক্সে গত বছরই প্রথম ক্রিয়েটিভ সিস্টেম পরীক্ষা হয়েছে, তো আমরা জানি যে আমাদের টিচাররা এবং স্টুডেন্টরা সবাই বিগত বছরগুলোর কোশ্চেনগুলো ফলো করে। তো সো দ্যাট তোমরা যেহেতু গতবারের কোশ্চেনগুলো দেখবা, বোর্ডের কোশ্চেন, তো সেখান থেকে প্রায়ই দেখবা যে এই টাইপের কোশ্চেনই বেশি আসে। আরও যে সমস্ত জায়গা আছে ভুল হওয়ার মতো তেমন জায়গা এখানে নাই। তো সব স্টুডেন্টই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টকে ভালোবাসে এবং তারা এটা করতে চায় এবং তোমরা অবশ্যই করবা। কিন্তু বাংলাদেশে সবচেয়ে ভুলের রেট ম্যাট্রিক্সের সবচেয়ে বেশি, এবং সেই ভুলগুলো কোথায় কোথায় হয় সেটা আমরা একটু দেখাই দিলাম। এই সিম্বলেই সবচেয়ে বেশি ভুল হয়, এই সিম্বলটা যেন ভুল না করো, এটাই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। আচ্ছা, এর পরবর্তী চ্যাপ্টার যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সায়েন্সের জন্য, সেটা হচ্ছে ভেক্টর। এবং বর্তমানে পৃথিবীতে সবচেয়ে লেটেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভেক্টর আর হচ্ছে ক্যালকুলাস। তো ভেক্টর সম্বন্ধে আমাদের যদি বেসিক আইডিয়া না থাকে তাহলে কিন্তু হবে না। তো সেই ভেক্টরের মধ্যে যে ভুলগুলো আমাদের হয়ে যায় সেই জিনিসটাকে আমরা একটু হাইলাইটস করার চেষ্টা করি। আর তোমরা 9-10-এও একটু ভেক্টর দেখেছো, হয়তো ফিজিক্সও আছে। তো ম্যাথে এই ভেক্টর, ম্যাথ ফিজিক্স বলে কোনো কথা নাই, ভেক্টর জিনিসটা আমাদেরকে চিনতে হবে। যদি ভেক্টরকে ভালো করে চিনতে পারি তাহলে আমরা অনেক ধরনের সলভ করতে পারবো। যেমন ভেক্টরের মধ্যে প্রথমেই যে জিনিসটা আসে, এ একটি ভেক্টর, এক্সাম্পল 2y 3j -4k, আন্দাজে একটি ভেক্টর আমরা লিখলাম। বি আর একটি ভেক্টর 4i j + 2k। তো ভেক্টর থেকে সাধারণত যে টাইপের কোশ্চেন সবসময় আসে সেইটা হলো উপাংশ বের করো, অভিক্ষেপ বের করো, এবং দুটি ভেক্টরের আমরা ডট এবং ক্রস আমাদের করতে হয়। তো আমরা সবগুলো রুলসই সবাই জানি। ভেক্টর ইউজ করে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি এবং ট্রায়াঙ্গেল দিয়ে সেটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি না, এই সমস্ত জিনিস আমরা চেক করতে পারি। তো সব কিছু করার সময়ই আমরা দেখি যে দুটো জিনিস এখানে করতে হয়, আইদার ডট প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট। তো ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট করার সময় আমাদের যে কাজটা সবসময় মনে রাখতে হয়, যখনই আমরা ভেক্টরকে ডট প্রোডাক্ট করি
এই ছোট্ট একটি ফোঁটা, এই ডট, এটা যদি আমরা না দিই তাহলে পুরোটা জিরো হয়ে যাবে। তো এই ভুলটাই আমরা স্টুডেন্টদের মধ্যে দেখি, ওরা প্রায় সবটুকু ঠিক করে হঠাৎ করে একটি ডট চিহ্ন দেয় না, এই ডট চিহ্ন না দিলেই ভুল হয়ে যায়। তো তোমরা অবশ্যই এই ডট চিহ্ন দিতে ভুল করবে না, কারণ নিয়ম টিয়ম সব ঠিক থাকে, আমরা ডট দিই না। যখন এ ডট বি দিয়ে স্টার্ট করি, এরপর আমরা যখন এখানে 2i 3j 4k 4i - j 2k, এই যে অনেক সুন্দর করে লেফট সাইডে ডট চিহ্ন দেওয়া ছিল, কিন্তু রাইট সাইডে যে তুমি এখানে কোনো ডট চিহ্ন দিলে না। তো এই না দেওয়ার কারণে পুরো অঙ্কটার অ্যান্সার ঠিক থাকলো, এবং বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে দেখলে যে তোমার অ্যান্সার তোমার বন্ধুর অ্যান্সার সেম আসছে, কিন্তু বাট তোমারটা কাটা গেছে, তুমি জানোই না, মনের অজান্তে কাটাটা চলে গেল। তো এই যে ভুলটা, এই ভুলটা নিয়ে তুমি এরপরে কী করো, SMS পাঠাও। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে রেজাল্টে যখন হয়, তখন SMS যাওয়ার পর দেখো যে আবার সে একই রেজাল্ট থাকলো, কিন্তু আমরা তখন মনে করি এই কি অবস্থা, মনে হয় বোর্ডে কোনো ঠিক মতো কাজকর্ম করে না, কিন্তু আসলে যে তুমি নিজেই এই ডট চিহ্নটা দাও নাই, সেই জিনিসটা তুমি খেয়াল করো না। তো সো দ্যাট আমরা এই ডট চিহ্ন দিতে ভুলবো না। তো আজকে থেকে অন্তত সবাই এইটা প্রতিজ্ঞা করো বা মনে রাখো, এই ফোঁটাটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই যে ফোঁটাটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই ফোঁটা দিতে কখনো যেন আমরা ভুল না করি। আর তাছাড়া আর একটা জিনিস বলি নেই, যেটা বলা হয় নাই, গণিত ব্যাপারটাই হচ্ছে আসলে ফিল করার বিষয়। যেমন এই যে এখানে এই ফিলটা যদি করতে পারি তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। যেমন আমরা নর্মাল প্রোডাক্ট যখন করি তখন আমরা ব্র্যাকেট ইউজ করলেই চলে। নর্মাল প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট এক না। ভেক্টর কেন ওয়ার্ল্ডে এত জনপ্রিয়, তার অবশ্যই নিজস্ব কিছু ক্যারেক্টার আছে। তার ভিতরে একটা ক্যারেক্টার হচ্ছে দুটি ভেক্টর পাশাপাশি ডট অর ক্রস ছাড়া বসতে পারে না। তো সো দ্যাট সবাই আমরা মনে রাখবো, আইদার ডট অর ক্রস, এছাড়া কোনো ওয়ে এখানে নাই। এরপর নর্মাল প্রোডাক্টের সিস্টেম, সেটা আমাদের সবারই জানা আছে, সেটা নিয়ে আমরা গেলাম না। কীভাবে কাটা যায় সেই জিনিসটা আমরা একটু দেখলাম। এরপর আসো যে ভেক্টরের আরেকটা জনপ্রিয় কোশ্চেন। আমার ধারণা এই বছর ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কোশ্চেনটা মনে হয় আসতে পারে। যেমন একটি ভেক্টর তার অক্ষদ্বয়ের সাথে কী কী কোণ সৃষ্টি করে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। তো লেট আমি একটি ভেক্টর লিখলাম 2i - j + 2k ইচ্ছা মতো। তো এখন এটা যেহেতু 3 ডাইমেনশনে আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আছে, তাহলে 3 অক্ষের সাথে কী কী কোণ সৃষ্টি করে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা তুমি কিভাবে প্রসেস করবা একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত এটা দেখে নাও। প্রথমেই যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরটার ভ্যালু আমরা বের করব। দেয়ারফর মডুলাস, মান বের করার নিয়ম 2 স্কোয়ার - 1 স্কোয়ার 2 স্কোয়ার 4 1 4 9 3। এই অঙ্কটা প্রায় সবাই করে, কিন্তু সবাই ফুল মার্কস পায় না বিভিন্ন কারণে। তো কী কী কারণে পাই না আর কীভাবে করলে পুরোটা পাবো সেই জিনিসটা একটু ভালো করে দেখে নাও। এরপর তোমাকে লিখতে হবে, ধরি এই ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সাথে যথাক্রমে ইচ্ছামতো আলফা, বিটা, গামা কোণ তৈরি করে। এরপর আমরা এই পর্যন্ত ভেক্টরের সাথে ভেক্টরের কোণ বের করেছি ডট প্রোডাক্ট করে, একই সিস্টেম। এরপর লিখবা, আমরা জানি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে আই জে কে। এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা না দিই তাহলে স্যাররা আমাদেরকে 1-2 নাম্বার কম দিতে চায়। তো তোমরা এই ল্যাঙ্গুয়েজগুলো দিতে ভুলবো না, কারণ ক্রিয়েটিভ পরীক্ষার সিস্টেমই হচ্ছে অনেক সুন্দর করে লিখতে হয়। আর
পড়াশোনার মেন উদ্দেশ্য কি যদি আমরা বলি, সিচুয়েশন মেনটেন করা। সিচুয়েশন মেনটেন করা। তো তুমি যখন ক্রিয়েটিভ পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু তোমার ক্রিয়েটিভের একটা ভাব থাকতে হবে মনের মধ্যে, তখন যেন MCQ এর ভাব না আসে। কারণ আমার অনেক সময় মনে হয় যে এই অঙ্কটা তো পারি, এই 2 লাইনেই তুমি অ্যান্সার বের করে দাও, কিন্তু বাট তুমি তো ক্রিয়েটিভ পরীক্ষা দিচ্ছ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর যখন MCQ দাও তখন আবার পরীক্ষার শেষে বলো যে অঙ্ক প্রশ্ন এমন হয়েছে যে সব পারি কিন্তু টাইমের অভাবে পারলাম না, তখন তোমাকে MCQ এর ভাবে থাকতে হবে। সো দ্যাট এই কথাগুলো মনে রাখবা, এই ব্রেনের মুডগুলো টাইম টু টাইম চেঞ্জ করা যায় কীভাবে, এইটা সবসময় খেয়াল রাখতে হবে। তো এরপর আমরা এক্স অক্ষের ক্ষেত্রে আমরা একটু মুছে দেই, ভ্যালুটা জানা থাকলো। এইভাবে লিখবা, এক্স অক্ষের ক্ষেত্রে a ডট i, a i cos, তুমি মধ্যবর্তী cos কোণ ধরেছিলে আলফা, a ডট i এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব 3 1 cos alpha, I dot I1 alpha equal to cos inverse 2/3। তুমি যদি এই পর্যন্ত অ্যান্সারটা রাখো তাতেও হবে, কিন্তু যদি মানসিক শান্তি চাও, অ্যাঙ্গেলটা কত এক্স্যাক্ট জানতে চাই, কারণ এটা দেখলে আমাদের হয়তো মনের মধ্যে আসে না অ্যাঙ্গেলটা কত বড় না কত ছোট, কিন্তু তুমি মনে করলে না অ্যাঙ্গেলটা বের করে দিবা, হ্যাঁ, তখন তুমি ক্যালকুলেটর চেপে অ্যাঙ্গেলটা বের করে দাও, তাতেও অ্যান্সারটা হবে। আমার মনে হয় সিমিলারলি ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস আমরা বের করতে পারবো। তো এই ল্যাঙ্গুয়েজটুকু তোমাকে লিখতে হবে। তো আমরা যারা আরও বেশি এক্সপার্ট, মানে আমাদের অনেক সময় ভুলে যাই, আমরা ক্রিয়েটিভ দেই, তখন অনেকে মনে করে যে এটা তো আমরা জানি, এক্স অক্ষের সাথে এটার ভ্যালু যেহেতু অনেকে এইভাবে লিখে দেয় যে a ইকুয়াল টু ডট ডট 3 লিখলো, এরপর ওরা সবাই জানে এইটাই এক্স অক্ষ বরাবর আছে, তখন সে ডাইরেক্ট লেখে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে 2 হবে আর নিচে ম্যাগনিটিউড হবে। তো এইভাবে ডাইরেক্ট দিলে আমরা ক্রিয়েটিভে ফুল নাম্বার পাবো না। তো এই ভুলটার কথা আমরা সবাই মনে রাখবো। আমরা এই অঙ্কটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, সো দ্যাট তোমরা এইটা মনে রাখো। এরপর আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভেক্টর থেকে আছে, উপাংশ বের করো এবং অভিক্ষেপ বের করো। তো উপাংশ যখন আমরা বের করি, উপাংশ আর অভিক্ষেপের মধ্যে আমাদের একটা ডিফারেন্স হয়ে যায়। যেমন ধরো উপাংশ মানে ভেক্টর, উপাংশ মানে কোনো কিছুর অংশ, আর অভিক্ষেপ মানে হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য তো ভেক্টর না, স্কেলার। তো এই ডিফারেন্সটা মনে রাখতে হবে। আর একটা জিনিস এইভাবে তুমি মনে রাখতে পারো, যখন আমরা প্রশ্নের মধ্যে এরকম দুটি ভেক্টর দেওয়া থাকে তখন লেখা থাকে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ বের করো। তাহলে এ ভেক্টরের উপর, এ এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। তো তোমরা এই ব্যাপারে অনেক ফর্মুলা তোমরা শিখেছো, কিন্তু সেই ফর্মুলাগুলো তোমাদের ভুলে যাও তুমি। আজকে আমি তোমাদেরকে এমন একটি কোশ্চেন শেখাই দেবো, তুমি তোমাকে কোশ্চেন করবা যে কার অভিক্ষেপ বের করতে বলেছে। তো এখান থেকে একদম স্পষ্ট দেখা যায় এ এর উপর বি এর অভিক্ষেপ, অতএব বি এর অভিক্ষেপ বের করতে বলেছে। তো সো দ্যাট আমরা ডাইরেক্ট লিখবো যার অভিক্ষেপ তার কস থিটা। তুমি আজকে থেকে মনে রাখো যার অভিক্ষেপ তার কস থিটা। তো সরাসরি আমরা লিখলাম অ্যান্সারটা হবে অভিক্ষেপটা কার, বি এর, সো দ্যাট বি কস থিটা। ক্লিয়ার? আচ্ছা, একই রকমভাবে যখন এটাকে উপাংশ বের করতে বলবে, উপাংশ মানে তো এ বরাবর উপাংশ বের করো, তার মানে যার বরাবর তার একক ভেক্টর লাগাই দিতে হবে। তো সো দ্যাট আমরা যদি উপাংশ বের করতে চাই, এ বরাবর বি এর উপাংশ,
তো তখন তোমার একই কোশ্চেন উপাংশটা কার, বি এর, তখন একই রকম বি কস থিটা, কিন্তু এটা তো ভেক্টর রাশি, তখন তুমি দেখবা কার বরাবর, এর বরাবর। আমরা জানি ডিরেকশন বলার জন্য শুধু একক ভেক্টর দরকার, তখন আমার অ্যান্সারটা হবে বি কস থিটা সাথে এ এর একক ভেক্টর। তো এই হচ্ছে শর্টকাট রুলস, এবং আরও অনেক রুলস আছে। তো কীভাবে ভুল হয় সেটা যেন আজকে আইডেন্টিফাই করতে পারো, সেটা হচ্ছে মেন কাজ। এরপর আমরা আসি স্ট্রেট লাইন এবং সার্কেল দুটো একসাথে। কারণ হচ্ছে তোমার গত বছর ঢাকা বোর্ডে দেখা গেছে স্ট্রেট লাইন এবং সার্কেল থেকে 2 সেট প্রশ্ন আসছে। তো স্যাররা যখন প্রশ্ন করে তখন স্যাররাও কিন্তু আগের বছরের কোশ্চেনগুলো ফলো করে। তো স্যাররা যেহেতু আগের বছরের কোশ্চেন ফলো করে, তো স্টুডেন্টদেরও উচিত আগের বছরের কোশ্চেনগুলো ফলো করা। তো তোমাদের জন্য সবচেয়ে সুন্দর সুযোগ, আগের বছর বলতে মাত্র 1 বছর, তার মানে গত বছরের কোশ্চেনগুলো ফলো করলেই তোমাদের হয়ে যাচ্ছে। তো আমি বলবো তোমরা গত বছরের একেবারে বাংলাদেশের যে কটা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন তুমি ফলো করো। আমার ধারণা এখান থেকে সব কিছু তোমার আইডিয়া চলে আসবে। তো আমরা ম্যাট্রিক্স এবং ভেক্টর করলাম, ডিটারমিনেন্ট দেখলাম, এরপর সরল লেখার মধ্যে আমাদের তেমন ভুল হওয়ার জায়গা নাই, কারণ এখানে প্রশ্নটা বুঝতে পারি আমরা এই জিনিসটা পারি। তো সরল রেখা এবং বৃত্তের মধ্যে সরল রেখা যদি আমরা না পারি তাহলে কিন্তু বৃত্ত আমরা ভালো মতো পারি না, কারণ বৃত্তের মধ্যে অনেক কিছু আছে যা সরল রেখার উপর ডিপেন্ডেন্ট। তো সরল রেখার মধ্যে শর্টকাট যেটুকু দেখানো যায়, যে এখানে সব থেকে বেশি যে কোশ্চেনগুলো আমরা দেখি, প্রশ্ন পড়ে দেখবা যে লেখা থাকে অক্ষদয়। অক্ষদয় শব্দটা দেখলেই সবসময় তুমি x/a y/b = 1 এই ফর্মুলাটা ইউজ করো ম্যাক্সিমাম ক্ষেত্রে, অক্ষদয় যদি দেওয়া থাকে। তো সরল লেখার মধ্যে এই জাতীয় একটা ফর্মুলা আছে, তারপর আরও একটা ফর্মুলা আছে x cos alpha y sin alpha = p। এটাকেও তুমি ইচ্ছা করলে জোর করে এটার মতো করে বানিয়ে নিতে পারো, যেমন x/p/cos alpha y/p/sin alpha = 1। তার মানে সরলরেখায় যে কয়টা ফর্মুলা আমরা সরলরেখার মধ্যে দেখি তার ম্যাক্সিমাম ফর্মুলা একটার সাথে আর একটা কানেক্টেড। যদি আমাদের টাইম থাকতো আমরা ডাইরেক্ট কানেক্ট লাগাই দেখাই দিতাম একটার সাথে একটা কীভাবে কানেকশনে থাকে। তো এইটা সবচেয়ে বেশি ইউজ হয়, এটা তারপরে ইউজ হয়। এরপরে সবগুলো সরলরেখাকে আমরা y = mx + c এটার সাথে কম্পেয়ার করতে পারি, কারণ এটা অ্যান্সার বের করার পরে সবগুলো এটার মতোই হয়ে যাবে। তো যাই হোক, সরলরেখা থেকে আমরা বেশি আলোচনা করতে পারলাম না বলা যায়, কারণ টাইমের অভাবে, কিন্তু সরলরেখা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা বৃত্ত থেকে একটা অঙ্ক দেখাবো যেটা এই বছর খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সার্কেল। তো সার্কেলের যত অঙ্ক এ পর্যন্ত পরীক্ষা আসছে তার ম্যাক্সিমাম অঙ্কের লাস্টে লেখা থাকে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, তাহলে আমি যদি আমাকে প্রশ্ন করি বৃত্তের সমীকরণ বের করার আমার কী দরকার, কী থাকলে আমি বৃত্তের সমীকরণ লিখতে পারি। তো তোমরা সবাই বৃত্তের যে ফর্মুলা সেই 9, 10 থেকে শিখছো এইরকম, x - h² y - k² = r²। এইখানে কেন্দ্র h কে, ব্যাসার্ধ r। 9, 10 থেকে আমরা জানি পৃথিবীতে যত আধুনিক বৃত্তের সমীকরণেও সৃষ্টি হোক না কেন এইটাই হচ্ছে মেন সমীকরণ, এবং আমরা এইটাকে বিভিন্নভাবে অনেকে অনেক নামে ডাকে, কারণ আমরা জানি যেখান থেকে সব কিছু সৃষ্টি হয় তাকেই অনেকটা বাবা সমীকরণ বলেও আমরা বিভিন্নভাবে শুনি। এখানে বৃত্তের সমীকরণের মধ্যে এরকম একটা নাম শোনা যায়, তো তোমরা শুনে হয়তো হাসতে পারো, এইটা বাবা সমীকরণ বৃত্তের। এখান থেকে কিভাবে লেটেস্ট যে সমীকরণটা জেনারেল ইকুয়েশন বলে সেটা কিভাবে আসে সেটা শর্টকাট যদি দেখি, x² y² - 2hx - 2ky a² k² - r² = 0। এরপর আমরা x² y² - hx ky x² y² 2gx 2fy c = 0।
যেখানে g equal to minus h, that is h equal to minus g, f equal to minus k, that is k equal to minus f, or c equal to a square k square minus r square। তো এইটাকে বৃত্তের সাধারণ সমীকরণ বলে। এই সাধারণ সমীকরণটাই সবচেয়ে বেশি এখন চলে, কিন্তু এটা আসলো কোথা থেকে? এখান থেকে, এই বাবার কাছ থেকে। তো সো দ্যাট এইটার কথা আমরা মনে রাখবো। আর এইখানে যে সেন্টার এইচকে, এইখানেও সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আমরা লিখি সেটা আসলো কোথা থেকে? এইচকের কাছ থেকে আসলো, সেন্টার মাইনাস জি মাইনাস এফ, এরপরে এবং ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তো এই জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি তিনটার ভ্যালু যদি তুমি এখন এখানে বসাইলে দেখবে আর চলে আসছে। তার মানে কি? সেই আর যেখানে ছিলাম আমরা সেখানেই আছি, তো ওইটার কাছে আমাকে যেতে হচ্ছে। তো বৃত্তের এই দুইটা সমীকরণ, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি এইখানে তোমার কি জানা থাকলে এই সমীকরণ তুমি ইউজ করতে পারবা? এইচ কে এবং আর, এই তিনটা জিনিস জানা দরকার। সিমিলারলি যখন এই সমীকরণটা তুমি ইউজ করো, তখন যদি তোমাকে বলা হয় কী জানা দরকার, তুমি বলবা জিএফসি। তার মানে ওখানেও তিনটা, এখানেও তিনটা। যখনই বৃত্তের সমীকরণ জানতে চায় তখনই তোমাকে এই তিনটা জিনিস জানার দরকার পড়ে। এই তিনটা জিনিস জানলেই আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তো বৃত্তের এইটুকু জিনিস আমরা জানি, কিন্তু যে অঙ্কটা এই বছর সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে দেখা দিচ্ছে, দুইটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো এবং সাধারণ জ্যাকে ব্যাস ধরে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এইটা এই বছর ইম্পর্টেন্ট, আরও অনেক ইম্পর্টেন্ট আছে। এইটা একটু অন্যরকম। এটা যখনই পরীক্ষায় আসে আমরা প্রায়ই দেখি স্টুডেন্টরা, মেজরিটি স্টুডেন্ট পারে না। তো সো দ্যাট এই জিনিসটা একটু ভালো করে দেখো। লেট s1 x স্কোয়ার y স্কোয়ার। তো আমরা এই অঙ্কটা একেবারে এক্স্যাক্ট করে তোমাদেরকে করে দেই। twice x thrice y 1 equal to 0, s2 x square y square 4x thrice y 2 equal to 0। আচ্ছা, এই দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। এর পরবর্তী কোশ্চেন সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তো এখন এই জিনিসগুলো কি আসলে? তো আমরা দুটো বৃত্ত ড্র করি। এইটার নাম s1, এইটার নাম s2। ইন্টারসেক্টিং পয়েন্টকে আমরা বললাম a এবং b। ab হচ্ছে আমার সাধারণ জ্যা। তো এখন নর্মালি আমরা জানি যখনই আমরা দুটো রেখা সলভ করি তখনই আমার ইন্টারসেক্টিং পয়েন্ট পাওয়া যায়, লেট এ আর বি। এই সলভ করতে গিয়ে এ আর বি বের করতে আমাদের অনেক কষ্ট হবে, এবং এ আর বি বের করার পর দুই বিন্দুগামী সরলরেখা দিয়ে আমরা এই জ্যায়ের সমীকরণ বের করতে পারবো। দিস ইজ দ্য কঠিন রাস্তা, কারণ বৃত্ত সলভ করা মোটামুটি একটু কঠিন। তো সো দ্যাট আমরা আরও সহজভাবে কীভাবে করা যায়, বিন্দু বের করার কোনো দরকার নেই, কারণ আমরা সলভ করতে যে প্রথমে আমরা মাইনাস করি। তাহলে আমি যদি 1 - 2 করি তখনই দেখা যায় 2 - 1 যদি করো তাহলে একটা মাইনাসের হাত থেকে বাঁচা যাবে। তার মানে twice x + 1 = 0। সলভ করতে যে প্রথমে যখন মাইনাস করলাম তখনই দেখলাম একটা সরলরেখা চলে আসছে। তাহলে দুই বৃত্তের মধ্যে একটি মাত্রই সরলরেখা আছে, যেটা এ বি। আর সলভ করার দরকার নাই, বিন্দু বের করার দরকার নাই, এইটাই হচ্ছে সাধারণ জ্যা। তাহলে আমরা সরাসরি একটা ফর্মুলা বলতে পারি, অর্থাৎ দুইটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ s1 - s2 = 0। এইটাই হলো আমার সাধারণ জ্যায়ের ফর্মুলা। তো সো দ্যাট
সাধারণ জ্যা বের করা ততটা ইম্পর্টেন্ট কাজ না হইলেও মেন কাজ হচ্ছে সাধারণ জ্যাকে ব্যাস ধরে একটি বৃত্তের সমীকরণ, তাহলে সেইটা আমার এরকম হওয়া উচিত। এইটা হচ্ছে আমার অ্যান্সার বৃত্ত। তো এখন যে অ্যান্সারটা আমাকে বের করতে বলছে তার ব্যাস হচ্ছে এবি। আমরা সবাই জানি সেন্টার থাকে হচ্ছে তোমার ব্যাসের মধ্যে। এই লজিকটা মনে থাকলেই এই জিনিসটা আমাদের হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই একজনের নাম শুনেছ, আব্দুর রহমান খলিফা। তিনি একটি যুগান্তকারী ফর্মুলা আবিষ্কার করেছে, যেটাকে এস প্লাস কে এল ইকুয়াল টু 0 এইভাবে সবাই চিনে। এস হচ্ছে বক্ররেখা আর এল হচ্ছে লাইন। তার মানে এমন একটি বক্ররেখার সমীকরণ যা একটি বক্ররেখা একটি সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি S1 একটি বক্ররেখা আর AB একটি সরল রেখা, তার ছেদবিন্দুগামী বৃত্তই তো আমার অ্যান্সার বৃত্ত। তো একই রকমভাবে তুমি যদি S2 বলো, এটা বলো, তাও হবে। তো আমরা কি করব, যে বৃত্তর চেহারা সুন্দর ওই বৃত্ত নিয়ে কাজ করব। চেহারা সুন্দর দ্যাট মিনস যেটার ভিতরে সবগুলো জিনিস খুবই সুন্দর মতো আছে। ছোট যেমন 4x আর 2x, যদিও এখানে তেমন ডিফারেন্স নাই, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হয়ে গেল। তো আমরা এখন সরাসরি লিখি, ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ, অথবা এই ডায়লগ বাদ দিয়ে যদি লেখো 1 নং বৃত্ত ও 3 নং রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো আমরা এস প্লাস কে এল এর কথা মনে রাখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টুয়াইস এক্স থাইস ওয়াই প্লাস 1 কে ইন্টু এল, এল মানে এইটা, টুয়াইস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা একটি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ চেনার উপায় হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান, এরপর এখানে এক্স ওয়াই একসাথে মাল্টিপ্লিকেশন আগে থাকতে পারবে না। তো সো দ্যাট এইটা নিয়েই আমরা বৃত্তের সঙ্গে এখান থেকে আমরা কেন্দ্র বের করতে পারবো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 ইন্টু 1 প্লাস কে ইন্টু এক্স 3y কে প্লাস 1। আচ্ছা, এখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা সরাসরি বের করতে পারি। চার নং বৃত্তের কেন্দ্র -1 মাইনাস কে -3/2। তো আমরা যেহেতু জানি যে ব্যাস কেন্দ্রগামী, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা এই ব্যাসের মধ্যে বসাই দেই, তাহলে এখান থেকে আমি কের মানটা পাবো। এই কের মানটা এখানে বসাই দিলে আমার অ্যান্সারটা হবে। তো এই অ্যান্সারটা তোমরা নিজেরা করে নেবা, কারণ আমাদের আরও একটা চ্যাপ্টার এখন আমরা করব। তো এখান থেকে এই মানটা যদি আমি এখানে বসাই দিই, বসানোর আগে বলতে হবে ব্যাস কেন্দ্রগামী, এটা তো স্যাটিসফাই করাই দিব। স্যাটিসফাই করা দিলেই দেখো একটা মান পাওয়া যায় কের, কের মানটা এখানে বসাই দিলেই অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই বিন্যাস সমাবেশ। তো এইটা আসে না এরকম কোনো পরীক্ষা নাই বললেই চলে। তো আমরা যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাই, অলিম্পিয়াড, সেখানেও দেখি আমরা বিন্যাস সমাবেশ আসে। এবং আমরা জানি যারা স্যাট, জিম্যাট এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে বিদেশ যাইতে চাও, সেখানেও আমরা বিভিন্ন পরীক্ষায় দেখি বিন্যাস সমাবেশ আসে। তো সোদের বিন্যাস সমাবেশের ব্যাপারটা যদি মন থেকে একদম মন থেকে ক্লিয়ার না হও, তাহলে এইটা তোমরা বুঝতে পারবে না।
তো এখন বিন্যাস মানে হচ্ছে সাজানো, আর সমাবেশ মানে দল গঠন। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। বিন্যাস ও সমাবেশ। তো আসো প্রথমে বিন্যাস শুনলেই আমরা বুঝি সাজানো, আর সমাবেশ মানে যেহেতু দল গঠন করা, তাহলে প্রথমে বিন্যাস এবং সমাবেশের মেন পার্থক্যটা কি? মেন পার্থক্য হচ্ছে যখন আমরা ধরো যে দুইজন বন্ধু মিলে আমরা ব্যাডমিন্টন খেলছি, তো ব্যাডমিন্টন খেলার সময় একজন সামনে একজন পিছনে খেলে, তো একজন সামনে একজন পিছনে একটা সিস্টেম, যখন সামনের জন পিছনে পিছনের জন সামনে আসে তখন কিন্তু আরেকটা সিস্টেম। তো সো দ্যাট এটা হচ্ছে বিন্যাস। কিন্তু যে টিম, এই টিমের নাম যদি দেই এ, কে সামনে কে পিছনে খেললো তাতে কিন্তু আসে যায় না, দল কিন্তু একটাই। তাহলে আমার বিন্যাস সমাবেশের মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য কিন্তু বিন্যাস অর্ডার মেনটেন করে, দ্যাট ইজ ক্রম মেনটেন করে, কিন্তু বাট সমাবেশ ক্রম মেনটেন করে না। মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় আসে যে বিন্যাস সমাবেশের মূল পার্থক্যটি বলো, তখন কিন্তু আমাদেরকে লিখতে হয় যে বিন্যাস ক্রম বা দ্যাট ইজ অর্ডার মেনটেন করে, কিন্তু বাট সমাবেশ অর্ডার মেনটেন করে না। এই হচ্ছে একটা মেন পার্থক্য। এটা যদি বুঝতে পারি তাহলে বিন্যাস সমাবেশের কিছু সমস্যার সমাধান আমরা ভালো মতো করতে পারি। এরপরে আসো সমাবেশ থেকে আরও যে প্রশ্নটা এবার বেশি আসে, তোমরা সবাই জানো এই অঙ্কটা অনেক জায়গায় আসছে। ডিগ্রি, থিসিস, যে কোনো ওয়ার্ড দিয়ে বলে কি প্রত্যেকবার 4টি অক্ষর বা বর্ণ নিয়ে তুমি সমাবেশ করো। প্রত্যেকবার যখন বলে তখন কিন্তু আমাকে কতটা ডিফারেন্ট ওয়েতে এই 4টি বর্ণ নেওয়া যায় সেইটা আগে আমাকে বের করতে হবে। এরপরে যদি আমাকে সাজাইতে বলে আমি সাজাবো, আর যদি দল গঠন পর্যন্তই থাকে তাহলে ওখানেই শেষ। তার মানে এখানে দুটো জিনিস কিন্তু আমাদের থাকলো, যে এখান থেকে প্রত্যেকবার আমাকে 4টা করে নিয়ে শব্দ তৈরি করো। তো শব্দ তৈরি হয় কখন? যখন আমরা অক্ষরগুলো বিন্যাস করি তখনই শব্দ তৈরি হয়। তার মানে একটা অঙ্কের ভিতরে কিন্তু বিন্যাস সমাবেশ একসাথে থাকতে পারে। তো নর্মালি পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেখানে কিন্তু বিন্যাস সমাবেশ একসাথে করতে হয়, এভাবেই আসে বেশি। তাহলে এখান থেকে যদি আমাকে বলতো যে 4টি জিনিস কি কিভাবে বাছাই করা যায়, তাহলে সেই বাছাইয়ের প্রক্রিয়াটা আমরা যদি একটু দেখাই, যে ডিগ্রি। তো প্রথমে আরেকটা জিনিস বলে নেই, তোমার এই টাইপের অঙ্ক যদি তুমি পরীক্ষায় করতে চাও তাহলে প্রথমে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ দিতে হবে, কারণ বিন্যাস সমাবেশ মানে একটু ল্যাঙ্গুয়েজ যুক্ত অঙ্ক। অনেকেই বলে যে এটার ভিতরে অঙ্কই নেই, গল্প শুধু। তো সো দ্যাট গল্প হলেও সত্য কথা বলতে হবে, উল্টাপাল্টা কথা বলা যাবে না। তো সত্য কথার মধ্যে প্রথমে লিখবো ডিগ্রি শব্দটিতে মোট বর্ণ আছে 6টি। এর মধ্যে কি কি আছে সেই জিনিসটা আমরা সব লিখলাম, ডি, ই, জি, এই, এরপরে ই আছে 3টি। এরপর এখান থেকে আমরা প্রথমে এইভাবে লিখবো যে শব্দটি থেকে প্রত্যেকবার 4টি বর্ণ বাছাই করার সম্ভাব্য উপায় নিম্নরূপ। 1 নাম্বার আমরা নিতে পারি 3টি ই ও 1টি ভিন্ন অক্ষর। বি নাম্বারে 2টি ই ও 2টি ভিন্ন অক্ষর। সি নাম্বারে 4টি ভিন্ন অক্ষর। তো এই যে বাছাই প্রক্রিয়া, তো এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে ভুল করি, যে আমরা এই যে বাছাই করলাম, এখন দেখো 3টা ই 1টি ভিন্ন ভিন্ন, তাহলে আমাকে জানতে হবে যে এখানে কয়টা ভিন্ন ভিন্ন অক্ষর আছে। 3টা ই বাদ দিলে বাকি থাকে আরও 3টা। তাহলে আমি এ উপায়ে এর জন্য কতভাবে বাছাই করতে পারি? তাহলে এখনও 3টা ই আছে, 3টা ই থেকে 3টা ই নিব, তো সেখানে তার বাছাই করার কিছু নাই, এখানে তো চয়েস করার কিছু নাই, আমাকে সবাইকে নিতে হচ্ছে। তাহলে বাছাইটা হবে ভিন্ন অক্ষর। তাহলে এইখানে যদি আমি শর্টকাট লিখে দেই, এ উপায়ের জন্য বাছাই সংখ্যা, তাহলে আমাকে 3টা থেকে 1টা, তাহলে আমি শুধু এইভাবে লিখব 3টা থেকে 1টা,
কারণ আমার 3টা এ থেকে 3টা ই এখানে বাছাই করার কিছু নাই, তো এটা লেখারও কিছু নাই, তাহলে আমাকে লিখতে হবে 3টা ভিন্ন অক্ষর থেকে একটা। তুমি যদি বুঝো তাহলে অবশ্যই যে স্যার সে অবশ্যই বুঝবে। তাহলে এখান থেকে আমরা এটা নিলাম। একই রকমভাবে বি উপায়ের জন্য বাছাই সংখ্যা, এখন দেখো 2টা ই, সেখানেও বাছাই করার কিছু নাই, কারণ ই তো 3টা একই রকম, ওই 3টা থেকে যে কোনো 2টা আমরা নিয়ে নিব। তাহলে আমাকে বাছাই করতে হবে ভিন্ন ভিন্ন 3টা থেকে 2টো, সেখানে নেব 3C2। এরপরে আসো এখানে টোটাল ডিফারেন্ট লেটার কয়টা আছে, তার মানে আমার আছে ডি, জি, আর আরেকটা ই, 4টা। তো 4টা থেকে আমি নিব কয়টা, 4টাই নিব। তাহলে সো দ্যাট 4C4, এখানে আসলো 3, এইটাও 3, এখানে 1, তাহলে মোট হলো তোমার 7টা। তো এখন এই যে এখান থেকে আমরা কি করলাম, এগুলো হচ্ছে শুধু বাছাই করলাম। কিন্তু যদি কখনো শব্দ গঠন করতে বলে তখন কিন্তু বিন্যাসের কথা ডাইরেক্ট বলা নাই, কিন্তু বাট আমরা জানি যে শব্দ গঠন মানেই হচ্ছে বিন্যাস। তখন কিন্তু তোমাকে এখান থেকে বাছাই করতে হবে, বাছাই করা জিনিসকে বা সাজাইতে হবে। তখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখবো সবসময় যে এ উপায়ের জন্য ডাইরেক্ট লিখবো শব্দ সংখ্যা, কারণ এখানে নিচি 3টা, মানে 3ভাবে বাছাই করা যায়, কিন্তু আমরা বাছাই করছি কয়টা, বাছাই করছি হচ্ছে আমরা 4টা। তাহলে সেই 4টা ফ্যাক্টোরিয়াল, কিন্তু 4টার মধ্যে 3টা তো একই রকম ছিল, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এরকম করে বাকিগুলো আমরা করব। তার মানে মেন কাজটা কি, যখনই তোমাকে শব্দ গঠন করতে বলবে তখনই কিন্তু তোমাকে বিন্যাস করতে হবে, আর যখন শুধু বাছাই করতে বলবে তখন তোমাকে সমাবেশ করতে হবে, দ্যাট ইজ দল গঠন, টিম গঠন, এই সেই যখন করে তখনই সমাবেশ, আর যখন সাজাইতে বলে তখনই বিন্যাস। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা বিন্যাস সমাবেশ পর্যন্ত আলোচনা করলাম। তো আজকে আসলে আলোচনা করে অঙ্ক শেখানোর কিছু নাই, তো আমরা একটু বলি যে তোমরা কি ভাবে এই জিনিসটাকে ডিভাইড করলে সবচেয়ে ভালো হয়। যেমন তোমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে এক সেট অ্যান্সার করবাই, এটা সবাই করে, তোমরাও করবা। এরপরে ভেক্টর, এটা যত দরকার সেটাকে এক সেট প্রশ্ন একসাথে আসতেও পারে, নাও পারে। সরল রেখা এবং বৃত্ত, সেখান থেকে কিন্তু মিনিমাম এক সেট, ম্যাক্সিমাম 2 সেটও আসতে পারে। তবে আমার ধারণা এবার 2 সেট না আসার সম্ভাবনা বেশি, কারণ গতবার যেহেতু আসছে। তো যাই হোক, এখান থেকে আমরা যেভাবে টার্গেট নিব, যদি আমরা 3 সেট অ্যান্সার করার চিন্তা করি তাহলে এক ধরনের, আর যদি 2 সেট অ্যান্সার করার চিন্তা করি তাহলে আরেক ধরনের। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টকে তোমরা সঙ্গে রাখো, এবং এটার কথা যেন আমরা ভুলে না যাই। এটার কথা যে ভুলের কথা বললাম সেই জিনিসের খেয়াল রাখলেই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এক সেট 100% শিওর। আর সরল রেখা বৃত্ত যদি ভালো করে বুঝো তাহলে তো এখান থেকে আমরা এক সেট পাচ্ছি। আর যদি বলো না এখান থেকে 3 সেট করবো, তাহলে তো অবশ্যই তোমাকে বিন্যাস সমাবেশ প্লাস ভেক্টর এই জিনিসটা সবই ভালো করে পড়তে হবে। তবে সবার জন্য আপাতত এখানেই আমরা শেষ করছি। এর পরবর্তী পর্যায়ে পরবর্তী যে 5টা অধ্যায় আছে সেটা নিয়ে আমরা আরও ডিটেলস এবং আরও ভালো মতো আমরা বলবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।